আসসালামু আলাইকুম। বাংলাদেশে সংস্কারের কথা বলা হয়, এই সংস্কার সেই সংস্কার, কিন্তু মন্ত্রণালয় নিয়ে সংস্কারের কথা কেউ বলছেন না। অর্থাৎ বাংলাদেশে যে অনেক মন্ত্রণালয় রয়েছে যার কোনো প্রয়োজনই নেই, এবং অনেক বিষয় রয়েছে যার জন্য ইমিডিয়েটলি কিছু মন্ত্রণালয় খোলা দরকার। অনেকেই বলেন যে প্রশাসন বড় করতে হয় না, আমলাতন্ত্র বাড়ে, কিন্তু প্রশাসন ছোট করা ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নজর দেওয়া খুবই জরুরি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, পরিবেশ মন্ত্রণালয় রয়েছে, আরো কত কি। কিন্তু বাংলাদেশের 10 ভাগ জায়গা যে নদী দখল করে রয়েছে, সেই নদী বিষয়ক কোন মন্ত্রণালয়, এটা যেন পরিবেশ মন্ত্রণালয়ের হাতে আমরা ছেড়ে দিয়েছি। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের মানুষের কৃষি, আবহাওয়া, জীবনযাত্রা, অর্থনীতি সবকিছুর সাথে এই নদী জড়িত। বাংলাদেশের মানুষের এই যে ভূগর্ভস্থ পানি, লবণাক্ততা, কি বলবো, মানুষের স্বাস্থ্য, সবকিছুর সাথে এই নদীর একটা সম্পর্ক রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বর্ষাকালে যে নদীতে পলি পড়ে, এবং এই পলিকে সারা বাংলাদেশ যে উর্বর করছে, এর যে একটা প্রাকৃতিক ভারসাম্য রয়েছে, এটাকে রক্ষা করা যে কত জরুরি, এটি একটি মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিলে হবে না। নদী বিষয়ক আলাদা একটা মন্ত্রণালয় দরকার। এই জন্য আমি বলছি যে নদীগুলো হারিয়ে যাচ্ছে, আমরা শুধু বলেই খালাস, কিন্তু নদী রক্ষার জন্য একটা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয়। কারণ হলো যে এক একটা নদী এত বিশাল, বাংলাদেশের এত ব্যাপক, যে এগুলো ম্যানেজমেন্ট করার জন্য আলাদা একটা মন্ত্রণালয় দরকার, আলাদা একটা কর্মযজ্ঞ দরকার। আপনারা বলতে পারেন এত টাকা কোথায়। হ্যাঁ, এই নদী থেকে যে আয় করা সম্ভব, সেটা যেন আমরা ভুলেই গিয়েছি। নদীতে এই ধরনের অর্থনৈতিক কাজ করা সম্ভব, এটি অসাধারণ একটা আমাদের আয়ের উৎস। বেশিরভাগ বালু কিন্তু এই নদী থেকে উত্তোলিত হয়। এখানে বিশাল একটা অর্থনৈতিক দিক রয়েছে। যে যেভাবে পারে বালু উত্তোলন করছে, অবৈধভাবে হোক, বৈধভাবে হোক, টেন্ডারের নামে হোক, ইজারার নামে হোক, মাস্তানি করে হোক, দলীয়ভাবে হোক, এগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই শক্তিশালী একটি মন্ত্রণালয় দরকার রয়েছে। আরেকটি বিষয় হলো, এই নদীর নাব্যতা রক্ষার জন্য একটা পানি উন্নয়ন বোর্ডকে আমরা দায়িত্ব দিয়েছি, কিন্তু নদীর কোথায় কিভাবে নাব্যতার জন্য ড্রেজিং করতে হবে, কম খরচে কিভাবে ড্রেজিং করা যায়, দেশীয় প্রযুক্তিতে কিভাবে ড্রেজিং করা যায়, সে বিষয়ে আমরা একেবারে উদাসীন। আমরা মনে করি শত শত কোটি টাকা দিয়ে টেন্ডার হবে, তারপরে নদী খনন হবে, এটা দিয়ে রেখেছি আরেকটা মন্ত্রণালয়ের হাতে। আরেকটি বিষয় হচ্ছে, নদীকে কেন্দ্র করে যে পর্যটন কত উন্নত হতে পারে সেটা আমাদের মাথায় নেই। এত বিশাল ওয়াইড, অর্থাৎ এত, পৃথিবীতে হয়তো অনেক দীর্ঘ নদী আছে, কিন্তু এত বড় বড় বিশাল আকৃতির যে নদীগুলো, এগুলো পৃথিবীর অনেক দেশেই নেই। এটাকে কেন্দ্র করে পর্যটনের একটা হিউজ সুযোগ আমাদের রয়েছে, কিন্তু সেদিকে আমাদের নজরই নেই। আমাদের নদীর দুই পাশ দিয়ে এমন রিসোর্ট করতে পারি, এমন নগরায়ন করতে পারি, যে নদীর সৌন্দর্য এবং সেই নদীর তটকে কেন্দ্র করে নদী বাঁধাইয়ের সাথে সাথে অনেক কিছু করা যায়। সেগুলো আমাদের মাথায় নেই। আমরা যেন শুধু বসে আছি পার্বত্য চট্টগ্রাম আর কিছু এলাকায় মনে হয় আমাদের ভ্রমণের জন্য, কিন্তু নদী কেন্দ্রিক পর্যটন যে কত সুন্দর হতে পারে, কত স্বাস্থ্যসম্মত হতে পারে, সেটা আমরা জানি না। আরেকটা বিষয় হচ্ছে, নদীতে, যে নদীতে আপনার আহ, যান চলাচল করে না, নৌকা বা ছোট জাহাজ বা লঞ্চ চলাচল করে না, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা কি করতে পারি, আমরা ভাসমান ক্ষেত খামার করতে পারি, চাষবাসের ব্যবস্থা করতে পারি, কারণ পানির উৎস রয়েছে। সেই সাথে আমরা ফ্লোটিং বিভিন্ন দেশে, জাপানে, চীনে, বিভিন্ন জায়গায় যেখানে জনসংখ্যা বেশি, তারা কিন্তু এই ভাসমান ক্ষেত তৈরি করে। এটা তো টেকনোলজি খুবই সহজ, এই প্রযুক্তি খুবই সহজ এবং নাগালের মধ্যে। আমরা ছোট ছোট খালকে আমরা এলাকার অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করতে পারি। এগুলো পড়ে রয়েছে, এগুলো ম্যানেজমেন্টের, এত আমাদের জনসংখ্যা, এত আমাদের সমস্যা, এত আমাদের অর্থনৈতিক সমস্যা, এই নদীগুলোকে আমরা ব্যবহার করতে পারছি না।
আমাদের ছোট ছোট খালকে আমরা একটা কর্পোরেশনের আন্ডারে নিয়ে একটা মন্ত্রণালয়ের অধীনে এগুলোকে ম্যানেজমেন্ট করতে পারলে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যদি ছোট ছোট কমিটি করে দেওয়া হয় বা কর্মকর্তা নিয়োগ করা হয়, তাহলে দেখবেন এই নদীর যে অর্থনৈতিক সুবিধা রয়েছে সেটি জাতি পেতে পারত। আমরা বিভিন্ন সংস্কারের কথা বলি, কিন্তু এই নদীকে ব্যবহার করা, দেশের স্বার্থে ব্যবহার করা, জনগণের স্বার্থে ব্যবহার করা এবং নদীকে রক্ষার জন্য যে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আমরা দাঁড়িয়ে যাই, কিন্তু এটা এখানেই শেষ। বেশ আন্দোলনকারীরা যারা পরিবেশ নিয়ে যে সমস্ত এনজিও রয়েছেন, তারা মাঝে মাঝে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান এবং সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেন। বুড়িগঙ্গার দূষণের কথা আপনারা জানেন, এবং ঢাকার আশেপাশে যে নদীগুলো ছিল সেগুলো দখল হয়ে যাচ্ছিল। বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যে নদীর সীমানা নির্ধারণ করা, সেখানে অনেক দুর্নীতি রয়েছে। এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। নদী তো এত ছোট ছিল না, বিশাল বিশাল নদীকে এই যে পিলার দিয়ে বেঁধে ছোট সরু করা হয়েছে। আমি লক্ষ্য করলাম তুরাগ নদী তো আমার চোখের সামনে দেখা। আমরা যখন ছোট ছিলাম বিশাল বিশাল পালতোলা নৌকা, এবং ঢাকা শহরের পাশ দিয়ে বিশাল একটা নদী ছিল এই তুরাগ নদী। এটাকে একটা খালের মতন করে দেওয়া হয়েছে দুই দিকে পিলার দিয়ে, যে এইটুকু সীমানা। এবং শুরু হয়ে গিয়েছে এই যে পিলারকে কেন্দ্র করে দুই দিকে মাটি ভরাটের কাজ। এবং 2 দিন পরে পরবর্তী জেনারেশন জানবেই না যে এই নদীটা এত বড় ছিল। আপনাদের ছবি তুলে রাখা উচিত, কারণ আজ থেকে 5 বছর পরে দেখবেন এই নদীর চেহারা চেঞ্জ হয়ে গেছে। দয়া করে এই ড্রোন দিয়ে এই নদীগুলো ছবি তুলে রাখেন, দেখেন আজ থেকে 5 বছর পরে কি হয়, এই দেশের অবস্থা কি হয়, পরিবেশের অবস্থা কি হয়। একটু নজর রাখবেন আপনারা, যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের মাথায় রাখতে হবে যে আপনার জীবন দশায় আপনি কি দেখেছেন। এই ঢাকা শহরের আশেপাশের চিত্র কি ছিল, জলাভূমি কি পরিমাণ ছিল, কি পরিমাণ নদী ছিল, কি পরিমাণ ফাঁকা জায়গা ছিল। এগুলোকে অপরিকল্পিত ভাবে ভরাট করার অধিকার কে দিয়েছে? জনগণকে কে দিয়েছে? আর সরকারের এই যে উদাসীনতা, এর দায় কে নিবে? বিগত সব কয়টি সরকার এই বিষয়ে উদাসীন ছিলেন। তারা সেমিনার সিম্পোজিয়ামের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। এ নিয়ে কথা কম হয়নি, সবাই কথা বলেছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আপনি একটু তাকিয়ে দেখেন। প্লাস্টিকের বর্জ্যের কথা বলা হয়, নদীতে ফেলা হচ্ছে। এই প্লাস্টিক বন্ধের জন্য অনেক উদ্যোগ নিয়েছেন, কিন্তু বাস্তব উদ্যোগ তো নেওয়া হয় নাই। আপনি প্লাস্টিককে নিষিদ্ধ করলে অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে, প্লাস্টিক নিষিদ্ধ করা যাচ্ছে না, আপনি আইনে নিষিদ্ধ করেছেন, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি কেন, দেশীয় কোম্পানিগুলো সব তো বাজারজাত করছে, একটা চিপস থেকে শুরু করে সবই তো প্লাস্টিকের মূলকে হচ্ছে। আপনারা কি রিসাইকেলের জন্য এদেরকে চাপ দিয়েছেন? আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন পণ্য মার্কেটিং করে তাদের কি বলেছেন যে এই প্লাস্টিকের আপনার পণ্যটি ব্যবহার করার পরে, যেমন চিপস খাওয়ার পরে এই চিপসটার যে আপনার প্যাকেট রয়েছে সেটি আবার ফেরত নেওয়ার একটা ব্যবস্থা বিদেশিদের মধ্যে আছে, এই বিষয়ে কি কোনো মেকানিজম করেছেন? এই যে প্লাস্টিকের বোতল, পানি খেয়ে 20 টাকা দিয়ে একটা পানির বোতল কিনছে, কিন্তু পানির বোতলটা যদি আপনি ফেরত দেন আপনাকে 1 টাকা দেওয়া হবে, এরকম একটা সিস্টেম যদি রাখা হতো। বিভিন্ন মহল্লায় যদি এই যে রিসাইকেলের যে সিস্টেম রাখা হতো, তাহলে কি এই নদীতে এগুলো যেত? কক্সবাজারে আমরা দেখেছি যে সমুদ্রের তীরে শুধুমাত্র প্লাস্টিকের জিনিস পড়ে রয়েছে। এই কক্সবাজার মতন জায়গায় যদি পড়ে থাকে, সাধারণ নদীর অবস্থা কি? এগুলোর জন্য কার্যকরী যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে একটা মন্ত্রণালয় দরকার। হ্যাঁ, তথাকথিত মন্ত্রণালয় হলে হবে না। বাংলাদেশে যেটা হয় যে একটা মন্ত্রণালয় হয়, মন্ত্রণালয়ে কিছু লোকের চাকরি বাকরি হয়, কিন্তু সেই ক্ষেত্রে কোনো লাভ ওইরকম হলে হবে না। আমি বলে রাখছি, তার থেকে মন্ত্রণালয় না করা ভালো, কিন্তু মন্ত্রণালয় করতেই হবে ওই রকম পরিকল্পনা করে, যাতে কর্মকর্তা কর্মচারীরা কোনো রকমের দুর্নীতি না করতে পারে। কারণ হলো এত বড় নদীকে রক্ষা করতে গেলে আলাদা একটা স্ট্যাটিস্টিক দরকার, আলাদা একটা প্রশাসন দরকার, আলাদা একটা ক্ষমতা দরকার। কারণ হচ্ছে এই পরিবেশ মন্ত্রণালয়, এই পানি উন্নয়ন মন্ত্রণালয়, এই নৌ পরিবহন মন্ত্রণালয়, এতগুলো মন্ত্রণালয়ের আন্ডারে নদীগুলো থাকাতে
আসলে কাজের কাজ কিছু হচ্ছে না, এ ওকে দায় দিচ্ছে, সে ওকে দায় দিচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। এটাকে একটা কম্বাইন্ড সিস্টেমে আনা দরকার। অবশ্যই আন্তঃমন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় যুক্ত থাকবে এই বড় কর্মকাণ্ডের সাথে, কিন্তু প্যাসিফিক একটি মন্ত্রণালয় দরকার, নদী বিষয়ক মন্ত্রণালয়।